সকলের খাওয়া দাওয়া শেষ নাকি বড় মা? কার যেন আসার কথা ছিল রাতে, এসেছে? শাহিনা রহস্যময় হেসে চাইলেন। কার সন্ধান করছিস রে? কার আসার কথা? শাহিনা বেগমের মশকরা ধরতে পারল মেয়েটা। বড় মা, ভনিতা করো না তো, বলো এসেছে। শাহিনা প্রশ্নের জবাব না দিয়ে নিজেই শুধালেন। রাজকুনার এত সকাল সকাল ঘুম ভাঙলো তবে এই কারণে? বর্ষা নিজের লজ্জা আড়াল করার চেষ্টা করলো। আমতা আমতা করে বলল, খেতে দাও তো, খিদে পেয়েছে খুব। শাহিনা ঠোঁটের হাসি স্থিতিশীল রেখে দৃঢ় কণ্ঠে বললেন, যার সন্ধান করছিস সে নিজের রুমে আছে, দেখা করে আয় গিয়ে। বহুদিন পর নিজের ঘরটা ভালো মতো দেখছে নাবিল। ঘরটা প্রতিবার সে এলোমেলো করে দিয়ে গেলেও ফিরে এসে একদম গোছালো পায়। দাদাজান খুব শখ করে এই ঘরের ডিজাইন করেছেন নাবিলের জন্য। বিশাল বিশাল বিলাসী কক্ষটিতে কেবল ৩-৪টা আসবাবপত্র, খাট, কাঠের আলমারি, মাঝারি সাইজের একটা ডিভান আর একটা বড় বুকসেল। আলমারি আর খাট ব্যতীত বাকিগুলো বিশেষ কাজে লাগে না। মাসে বছরে একদিনের জন্য এলেও এই ঘরের অধিকার কেবলই নাবিলের। কাউকে ঢুকতে দেয় না শাহিনা। বর্ষা মাঝে মধ্যেই আসে ঘর পরিষ্কার করতে। এটা অবশ্য ছোট ঘর পরিষ্কার করার ছুতোয় লোকটাকে অনুভব হয় তার। নাবিল ঘড়ি, শার্ট, প্যান্ট, টুকরো টুকরো যা পায় সব কিছু মেয়েটা খুব যত্ন করে বুকে জড়ায়। লোকটার শরীরে তীব্র পুরুষালী সুবাস বেশি বেড়ায় সেগুলোতে। এভাবেও স্বয়ং মানুষটার অস্তিত্ব অনুভব হয়। খাটে উপর হয়ে শুয়ে গান শুনছিল নাবিল। ফোন বেজে উঠল তার। বিরক্তি হয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে চাইতেই সহসাই শটাং হয়ে উঠে বসলো। নীলই ফোন করেছে ওকে। কী রে বাদর, কি শুনছি এসব? কি অঘটা ঘটিয়েছিস বাড়িতে? তুই কি কোনোদিনও শুধরাবি না? নাবিল আড়মোড়া ভেঙে বলল, আমি আবার কি ঘটালাম বেবি? শুধরাবো না কেন? তুমি এলেই শুধরে যাবো, ট্রাস্ট মি। নীলই হাসলো। কাজটা কি উচিত হয়েছে তোদের? কে দেয় এসব বুদ্ধি? আমাকে না জানিয়ে তো আমি মামার সঙ্গে কথা বললাম। এত পাকামো করতে কে বলেছে? বিশ্বাস করো ভাই, আমি একেবারেই নিরপরাধ, অপরাধ, নিষ্পাপ। তোমার আদরের মামাতো বোন বেয়াদব নীরাটা আমাকে দিয়ে সব করিয়েছে। নয়তো আমার ঘটে কি এত কুটির বুদ্ধি আঁটে? সবসময় আমাকেই দোষাও। ওকে তোমরা আজও চিনলে না। এই যে কি বড় ভণ্ড তা যদি জানতে। নীলই শব্দ করে হাসলো। তা তোর ভডনা কই? নীরা মাত্রই নাবিলের রুমে প্রবেশ করলো। নাবিল ভাই, শ্যাম্পু আছে তোমার বাথরুমে? নাবিল সেদিকে চেয়ে নীলয়কে বলল, এই যে আমার ভণ্ড হাজির। নে বাপ, কথা বল। কে? আমার কানাডিয়ান বেবি। নীরা বুঝলো বোধহয়। হাত বাড়িয়ে ফোনটা কানে ধরল। লজ্জা সংকোচে কেমন অস্বস্তি লাগছে তার। নীরা? নীরার বুকের ভিতরটা মুহূর্তে তুফান বইতে শুরু করলো। শরীরের শিরা উপশিরায় কাঁপুনি শুরু হলো। মানুষটার কণ্ঠে বরাবরের মতোই এমন শিহরণ লাগে ওর। কেমন আছেন নিলয় ভাই? নীলয় জবাবে কিছু বলবে তার আগেই নাবিল খপ করে হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে হাতে শ্যাম্পুর বোতল ধরিয়ে দিয়ে বলল, বহুত কইছিস, নো মোর, ভাগ এখন। নীরা রাগে ফুসফুস করতে করতে চেয়ে শ্যাম্পুর বোতল দিয়ে ধুম করে আঘাত করে বসলো পিঠে। নাবিল খপ করে চুলের বেনি টেনে ধরল। চুলে টান পড়তে ব্যথায় উহ করে উঠল মেয়েটা। জোর দেখাচ্ছিস আমার সাথে? খুব জোর হয়েছে। শয়তান, ছাড়ো বলছি। আহ, কি হচ্ছে নাবিল? ছাড় তো ওকে, ব্যথা পাচ্ছে। ছাড়বো? এটাকে তো বস্তাতে ভরে কুত্তা দিয়ে খাওয়াবো ভাই। নীরা হাতে খামচি বসিয়ে দৌড় লাগালো। দেখলে ভাই, দেখলে ওর সরলতা? তোমাদের চোখে দূরবীন লাগিয়ে দিলে তোমরা নাবিলের অপরাধী দেখবে। আর রাক্ষসীটা যে আমার পিঠ আর হাতের ইন্নাদিল্লা করে দিল তার বেলায় কিছু না।
যত বৈষম্য নাবিলের বেলায়, ওকে তোমরা কখনোই কিছু বলো না। নিলয় শব্দ করে হাসলো। ওকে কি বলবো, ও ছোট মানুষ, কিন্তু তুই তো বড়। নাবিল অবিশ্বাস্য স্বরে বলল। একে তোমরা ছোট বলছো? এ ছোট, বয়সেই কেবল 19, কাজ কাম করে 99 বয়সের। ও একাই পুরো গোষ্ঠীর নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারবে। ওকে এতটাও সরল ভেবো না। হয়েছে, শোন এবার। বলো। তোকে আগামী পরশু এয়ারপোর্ট আসতে হবে আমাদের রিসিভ করতে। কাউকে জানানোর দরকার নেই আপাতত। নাবিল চোখ বড় বড় করে চাইলো। স্ক্রিনে তারিখটা দেখে নিয়ে বিস্ময় বলা স্বরে বলল। তুমি না আরো 1 সপ্তাহ পরে আসবা? পরশু কেন? সত্যিটা সবাইকে বলে দিলে সারপ্রাইজ হবে নাকি? একাই আসতে পারতাম, কিন্তু দেশে পা রাখা মাত্রই প্রিয় একটা মুখ না দেখলেই না। তোকে ছাড়া আমি বাড়ি পর্যন্ত পথ যাব না, একবারে ঘরে লেগে যাব। মে আই কাম ইন? নীরা চুল বাঁধছিল আনমনে। কারো ডাকে দরজার দিকে ফিরে তাকালো। আগন্তুককে এই প্রথম সামনাসামনি দেখলো। চিনতে এতটুকু কষ্ট হলো না নীরার। বর্ষা একগাল হেসে প্রত্যুত্তরের আশায় চেয়ে রইল। কি সুন্দর মেয়েটা! নীরা বিস্ময় নিয়ে চেয়ে রইল। ফুপ্পির ফোনে তার ছবি দেখেছে নীরা, কিন্তু ছবির চেয়েও বেশি সুন্দর লাগছে এখন। এক দেখায় চোখ আটকে পড়ার মতো মায়াবী, ঠোঁটে স্মিত হাসি উজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়েছে সারা মুখে। জল করছে চোখের কুটর। নীরা ফটাফট বসা থেকে উঠে দাঁড়ালো। ভদ্রতাসূচক হেসে বলল। তোমারই তো বাড়ি, আসো। বর্ষা ঘরে ঢুকে মুখের হাসি বহমান রেখে হ্যান্ডশেকের উদ্দেশ্যে হাত বাড়ালো। হ্যালো, আমি বর্ষা। নীরাও হেসে হাত বাড়ালো। আমি নীরা। তোমাকে বোধহয় আমি আগে থেকেই চিনি। ফুপির ফোনে দেখেছি তোমার ছবি। ভীষণ মিষ্টি তুমি, ছবির চেয়েও বেশি সুন্দর। বর্ষা কিছুটা লজ্জা পেল, অস্বস্তিতেও পড়ল। তাৎক্ষণিক কথা ঘোরানোর ভঙ্গিতে বলে। তুমি গতকাল রাতে গেস্ট রুমে ঘুমিয়েছিলে? নীরা মাথা উপর নিচ করে। হ্যাঁ, তবে আমার কোনো সমস্যা হয়নি। সে কি, আমাকে ডাকলেই তো পারতো বড় মা। অচেনা জায়গায় একা ঘুমোতে নিশ্চয়ই ভয় লেগেছে তোমার? ভয় না, ঠিক কিছুটা অস্বস্তি তো লেগেছে, তবে ভয় বলা যায় না। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকে দুজন। কথা বাড়াতে বর্ষাই বলে। আমরা কিন্তু চাইলে আরও হতে পারি। আই মিন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি লজ্জা পাচ্ছ। ইউ আর রিলেটিভ, তুমি তোমার ফুপির বাড়িতেই আছো বলা যায়। সো ডোন্ট বি হেজিটেট। নীরা মাথা উপর নিচ করে, সাথে বর্ষার মন খোলা স্বভাব দেখে মুগ্ধ হয়। বাড়িতে কে কে থাকে? দাদা ভাই, বড় আম্মু, বড় আব্বু, সাগর ভাই, আমি, দুজন কাজের বুয়া। নীরা অবাক হয়। এত বড় বাড়িতে কেবল এই কয়জন থাকো? বর্ষা হাসে। কম কোথায়, বাড়িতে থাকে না বলে বোঝা যায় না। নাবিল ভাইয়ারা আর আব্বু আম্মু থাকলে পরিবারের ষোলকালা পূর্ণ হতো। অবশ্য দাদি থাকতে বাড়িটা আরও গরম ছিল। দাদি বেঁচে থাকলে হয়তো আজকের দিনটায় বাড়িটা এত ফাঁকা মনে হতো না। বর্ষা আবেগাপ্লুত হয়। নীরা তা বুঝে প্রসঙ্গ পাল্টাতে বলে। আচ্ছা, বাড়ির ছাদটা কোন দিকে? আসলে বাসায় বসে থাকতে সারাক্ষণ একটু বেশি একঘেয়ে লাগছে। আমি আবার একটু আকাশ না দেখতে পেলে না ঠিকমতো শ্বাসটাও নিতে পারি না। বলেই হাসে নীরা। বর্ষাও হাসলো শব্দ করে। কি ভেবে বর্ষার সহসায় উঠে দাঁড়িয়ে নীরার হাত ধরে টানতে টানতে বলে। এসো, আমার ঘরে থাকবে যতদিন আছো। ছাদে আমি নিয়ে যাব তোমায়। যতদিন আছো আমার সঙ্গে ঘুরবে। আমার ভার্সিটিতে আগামীকাল একটা প্রোগ্রাম আছে, তোমাকে সাথে নিয়ে যাব। আপাতত চলো প্ল্যান করি। কোনো কিন্তু না মানে চলবে না। আমরা ভাই ভালো, একটু মিশে দেখো। যেতেই ইচ্ছে করবে না। রাতে একটা ফাটাফাটি মুভি দেখব, জম্বেশ গল্প হবে সারা রাত। আমার সঙ্গে থাকলে একটু বোর লাগবে না, প্রমিস।
বর্ষার সহজ আবদার। নীরা চেয়ে রইল মেয়েটার পানে, অসম্ভব মায়াবী মুখটা। বর্ষাকে এক দেখার পর কেউ কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না। এড়িয়ে যাওয়ার ফুরসতি নেই। জলজ্যান্ত পুতুল মেয়েটা, সৃষ্টিকর্তার নিপুণ হাতের নিখুঁত সৃষ্টি যাকে বলে। নীরা খেয়াল করলো বর্ষা কথা বলার সময় ওর বাম গালে টুল পড়ে। হাসলে সেটা অদ্ভুত সুন্দর দেখায়। আকাশে মেঘ করছে, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। রাতে সম্ভবত গগন কাঁপিয়ে বর্ষণ শুরু হবে। বর্ষার ব্যালকনিটা প্রয়োজনের তুলনায় অনেক বড়। দুজনে সিঙ্গেল কাঠে দুলনায় দুলছে সেখানে। ওরা দুটোতে বসলো। হাতে সদ্য বানানো ধোয়া ওঠা চা, দৃষ্টি অন্ধকার আকাশের পানে দুজনের। বৃষ্টি পছন্দ? নীরা দৃষ্টি অনড় রেখে জবাব দিল, ঠোঁটে অদ্ভুত সুন্দর হাসি। প্রিয় কিছু নিয়ে তীব্র ভালো লাগা কিংবা অনুভূতি প্রকাশের সময় যেমনটা হয়। অনেক পছন্দ। আমি বর্ষাকালকে তাই সকল ঋতু শ্রেষ্ঠ ঋতু মনে করি। আমারও ভীষণ পছন্দ। তবে একটা ব্যাপার কি জানো নীরা? নীরা উত্তরের আশায় চেয়ে রয়। মানুষ বোধহয় তার জীবনে ভালো কোনো মুহূর্তে, ভালো দিনে, ভালো আবহাওয়ায় কাছের মানুষদের আরও কাছে যায়। যারা পায় তাদের জন্য সেটা আনন্দ দ্বিগুণ, না পেলে দুঃখ বাড়ে। ভালো দিনে প্রিয় মানুষের কাছে না থাকা মানে সুখটা দুঃখে পরিণত হওয়া। আমারও তাই হয়। মাঝে মধ্যে ম্যাজিক করে এসব দিনে কাছের মানুষদের কাছে চলে যেতে ইচ্ছে হয়। একটা গোটা বর্ষার রাত কেটে যাবে প্রিয় কারো সাথে বৃষ্টি বিলাস করতে করতে, অথচ আমার এইসব ইচ্ছের কথা কেউ জানে না। নীরার মনটা অজানা কারণেই মেয়েটার জন্য নরম হয়ে এলো। মন খারাপ করো না। শুনলাম তুমিও তো ফ্রান্সে আঙ্কেল আন্টির কাছে চলে যাচ্ছ কয়েক বছরের মধ্যে। বর্ষা ওর কথা শুনে হাসলো। ব্যাপারটা ফ্রান্সে যাওয়া কিংবা আব্বু আম্মুর জন্য না। আমি বড় হয়েছি, পারিবারিক দূরত্বের ব্যাপারগুলো নিজে থেকেই বুঝি। তাছাড়া বড় মা আর বড় আব্বুও আমাকে কখনোই তাদের অনুপস্থিতি কিংবা শূন্যতা উপলব্ধি করতে দেয়নি। আম্মু আব্বুও সারাক্ষণ খোঁজ খবর নেয়, আর আমার ছোট ভাইটাও তো আমার সাথেই আছে। নীরা বোধহয় কথাগুলোর গভীরতা বুঝলো, যেচে বর্ষার সবটা না বললেও বুঝলো, যদিও একটু দেরি করেই বুঝলো সে। তার বয়সের মেয়েরা প্রিয় মানুষ বলতে কেবল প্রিয় পুরুষকেই বোঝায়। নীরাকে ধ্যানমগ্ন হয়ে দেখে বর্ষা বলে, তুমি না থাকলে খুব বোর হতাম। কি করতাম জানো? কি করতে? কাঁদতাম। নীরা চাইল বর্ষার ব্যথিত মুখখানায়। কি বিষণ্ণ কণ্ঠে জপল শব্দটা। এত কিসের দুঃখ মেয়েটার? কেন কাঁদতে? সে ভালোবাসে না ভেবে কাঁদতাম। তার কাছ থেকে আকাঙ্ক্ষিত ভালোবাসাটুকু পাই না বলে আমার মন খারাপ হতো। লোকটা আদতে সেসব অনুভূতি একরত্তিও বুঝে কিনা সেটাই সন্দেহর বিষয়। আছে এমনই দুঃখ দেওয়ার মতো একজন, যাকে পৃথিবীর সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে ইচ্ছে হয়। সে যে জানে না সে নিজের মনের অজান্তেই আমায় কত কাঁদাচ্ছে। কিশোরী বর্ষার বুকে ঝড় বহিয়ে দিব্যি জলে গা ভাসিয়ে বেড়াচ্ছে লোকটা। এতটুকুও অনুশোচনা হয় না। আমার না খুব ইচ্ছে হয় শীতল পাটি বিছিয়ে তাকে ঘুম পাড়াতে, তার অগোছালো কথা তরে ডুবে দিতে। ইচ্ছে হয় শুনতে, ইচ্ছে হয় তার সকল অপ্রাসঙ্গিক গল্প, নিজের জীবনের নগ্ন সত্যগুলো সে নির্বিঘ্নে আমাকে বলে ফেলুক। এমন রূপে পেতে ইচ্ছে হয়। আমি তার ঘর হতে চাইতাম, অথচ সে ঘর বোঝে না, ঘুরে বেড়ায় গভীর বনে। আচ্ছা, কেন তার বুকে আমার ছোট্ট মাথাটাই পাচ্ছে না বলতে পারো?
কেন সে এত দূরে? কেন চাইলে তাকে একটু ছুঁয়ে দেওয়া যায় না? কেন সে আমার হয় না? কেন হয় না? মোহগ্রস্তের মতো কথাগুলো বলে গেল মেয়েটা। আকাশে বিদ্যুৎ চমকায়। মেয়েটার বুকে জ্বালাপোড়া বোধ হয় আকাশও বুঝল। নীরা কিঞ্চিত অপ্রস্তুত হয়, কি বলা উচিত বুঝল না। একদিনের পরিচয়ে একটা মেয়ে তার একান্ত ব্যক্তিগত কথাগুলো কত সহজেই না খোলসা করে দিচ্ছে। মেয়েটা নেহাত খুব সহজ সরল। বর্ষা কাঁদছে। নীরা তির্যক চোখে দেখলো এক পলক। কেন জানি না খুব খারাপ লাগছে বর্ষার জন্য। বর্ষার খেয়াল করা আগেই চোখ সরিয়ে নিল। নীরা ইচ্ছে করল না সেই একজন বিশেষ লোকটাকে তা জিজ্ঞেস করতে। ব্যাপারটা নীরার ব্যক্তিত্বের বিপরীতে। মানুষের গোপনীয়তা নীরা কখনোই হস্তক্ষেপ করে না। স্বেচ্ছায় যদি বলে তো সেটা রক্ষা করতেও জানে। তবে কিছু কিছু ব্যাপার না বললেও মানুষকে নিজে নিজে বুঝে নিতে হয়। এই যে নীরা বুঝে নিল বর্ষার জীবনে প্রিয় পুরুষটার কথা। তার ইচ্ছে করলো মেয়েটার মাথায় হাত বুলিয়ে একটুখানি সান্ত্বনা দিতে। কিন্তু এক মুহূর্তের পরিচয়ে মানুষের সঙ্গে এত সহজ হওয়া যায় কি? বোধহয় যায়, কিন্তু নীরা পারে না। নীরা আরও খেয়াল করলো বর্ষার তার নিজের প্রিয় মানুষকে নিয়ে বৃষ্টি পড়ার মুহূর্তে যে অনুভূতির সৃষ্টি হয়, নীরার ক্ষেত্রে তা সম্ভবত হয় না। নীরারও তো একটা প্রিয় পুরুষ আছে, কই তার বেলায় তো এমন হয়নি। নিলয় ভাইকে ভেবে নীরা কখনোই মন খারাপ করেননি। বৃষ্টি পড়ার মুহূর্তে তো নাই, তাকে মিস করে এত গভীর চাওয়া কখনোই উপলব্ধি হয়নি মেয়েটার। তবে যে নীরা ভেবে এসেছে লোকটাকে সে অসম্ভব রকম ভালোবাসে আকাশসম মুগ্ধতা নিয়ে। নীরাকে চুপ থাকতে দেখে বর্ষার চেতনা ফিরল। ধাতস্থ হয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে হেসে শুধায়, তোমার ক্ষেত্রে বৃষ্টি আবেগ কেমন? তোমারও কি আমার মতো একলা আর বিষণ্ণ লাগে? নীরা চোখ বুজে শ্বাস নেয়। বৃষ্টির পানি আর মাটি মিশে একাকার হয়ে এক অনন্য সুবাস সৃষ্টি করেছে। তীব্রভাবে সতেজ ঘ্রাণটা নাকে লাগছে। ভীষণ প্রাণবন্ত লাগছে ব্যাপারটায়। নীরা ভাবে কিছুক্ষণ, চোখ মেলে বলতে লাগে। শেষের কথাটা বলে নীরা চমৎকার ভঙ্গিতে চাইল। ওকে দেখতে লাগছে সেকালের সুচিত্রা সেনের মতো। মেয়েটার চেহারায় একটা উপন্যাস ব্যাপার আছে। কথা বলেও কণ্ঠে মধু ঢেলে। গলার স্বর বেশ মোহনীয়। বর্ষা মনোযোগ দিয়ে শুনল। অদ্ভুতভাবে মনটা ভালো হয়ে গিয়েছে চট করে। কথাগুলো ভীষণ টানছে ওকে। বাহ, চমৎকার তো! বৃষ্টি যে এত সুন্দর সেটা তোমার মুখ থেকে না শুনলে বুঝতামই না। এখন থেকে তোমার চোখে বৃষ্টি দেখতে হবে। দেখতে ইচ্ছে করছে। টিনের চালের ঘরের বর্ষণ প্রেম ডুবে যেতে ইচ্ছে হচ্ছে। নীরা গালে হাত থেকে হাসল। বর্ষা এক দৃষ্টিতে চেয়ে শুনল। নীরা যে এসব তার উদ্দেশ্যে বলছে সেটাও বুঝল। চেতনা ফিরতে বাইরে তাকালো। নাবিল ভাইকে ভালো না বেশেও বর্ষা থাকতে পারবে না কখনোই, হয়তো না। কিন্তু মুখে সেসব লুকিয়ে কথা কাটতে বলে। আচ্ছা, তোমার জীবনে কোনো দুঃখ নেই? কিংবা প্রেমের প্রিয় মানুষ? প্রকৃত বোধহয় তা চাইল না নীরার উত্তর শুনতে। শব্দ করে বাজ পড়ল। আটকে উঠল দুজন। বর্ষা আকস্মিক শক্ত করে নীরার হাতটা ধরল। নীরা বুঝল মেয়েটা বড্ড ভীতু। হাসল সে। বিদ্যুৎ চলে গেল। বর্ষা জেনারেটরের লাইট অন করতে যেতে নিতেই নীরা বাদ সাধল। উপভোগ করো হাতে চা আর বাইরে জাদু। চোখ দুটো বন্ধ করে এই শব্দ আর রাত ভেজার অন্ধকার শহরটা ফিল করো। প্রকৃতি যখন স্বেচ্ছায় অন্ধকার দেয়, সেটা কৃত্রিম আলোয় মুছে দিতে যেও না। ওরা অভিমান করে, প্রয়োজন হলে একটা মোম জ্বালাতে পারো। আপাতত এতটুকু কৃত্রিমতাই যথেষ্ট।